ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চুপচাপ চলো। এ কি, তুমি আবার এসেছো? আমাকে এখানে কেন নিয়ে এলে? ছেড়ে দাও আমাকে, ছাড়ো। মনে হচ্ছে তুমি সত্যিই পাগল হয়ে গেছো। কেন জীবনটা দিতে চাইছো? আমি মরতে নয়, মারতে চাই। আর তুমি আমাকে থামালে কেন? আজ আমি তামুল প্রদেশকে এই অত্যাচারী রাজার হাত থেকে মুক্ত করতাম। এখনো বেশি দূর যায়নিও, আমাকে যেতে দাও। দাঁড়াও ভীমা, আমার কথা শোনো। মনে হচ্ছে তুমি বিচার বুদ্ধি হারিয়েছো। মুক্তি তো তখনই তাকে দিতে পারবে যখন নিজে বেঁচে থাকবে। খুব সাহস তোমার, তাই না? একা চন্দ্রসেনের অত সৈন্যের সঙ্গে লড়ে পারবে? বলো, পারবে লড়তে? তুমি আমাকে চেনো না। আমি একাই চন্দ্রসেনের সেনাদের পরাজিত করতে পারি, একাই। আর এই রাজ্য তো আমিই ওকে দান করেছি। এটা আমারই জয় করা রাজ্য। অহংকার, খুব অহংকার তোমার নিজের শক্তি আর সামর্থ্য নিয়ে। এই অহংকারই তোমার বুদ্ধি নষ্ট করে দিচ্ছে। এটা আমার অহংকার নয়, আমার আত্মবিশ্বাস। মানুষের এটাই তো সমস্যা, সে নিজের দুর্বলতাকে ঢাকতে কত রকমারি নাম দিয়ে থাকে, আর শেষ পর্যন্ত নিজেকেই ঠকায়। এই শোনো, দাঁড়াও। ওই লোকটা এখানেই কোথাও আছে। তোমরা এখানে কুড়ুল হাতে কাউকে যেতে দেখলে? না মালিক, আমরা তো কাউকে দেখিনি। না না, আমিও দেখিনি। তুমি কি লোকটাকে দেখতে পেয়েছো? না না, আমি দেখিনি। চলো। আজ তো তুমি ওকে বাঁচিয়ে দিলে। কে কাকে বাঁচিয়েছে সেটা তো শুধু আমিই জানি। কিন্তু চন্দ্রসেন আমার হাত থেকে বেশি দিন বাঁচতে পারবে না। দেখো ভীমা, আরে, তোমাকে আমি কতবার বলেছি, আমার নাম ভীমা নয়, বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। নিজের ক্রোধকে সংযত করো ভীমা, কারণ ক্রোধের ফলেই বিবেক আর বুদ্ধি দুটোই নাশ হয়। মানুষ নিজেকে যতই শক্তিমান বলে মনে করুক না কেন, প্রকৃতির কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয়। তোমার জ্ঞান শোনার আমার কোনো দরকার নেই। আমি তোমায় জ্ঞান দিচ্ছি না, সময়ের মূল্য বোঝাচ্ছি। যে মানুষ বোঝালেও সময়ের মূল্য বোঝে না, তার কপালে অশেষ দুর্গতি। তুমি নিজেকে খুব শক্তিশালী মনে করো, তাই না? কিন্তু মনে রেখো, সময়ের থেকে শক্তিশালী আর কেউ নয়। বিক্রমাদিত্য প্রতিকূল সময়কেও নিজের হাতের মুঠোয় নিতে জানে। বিক্রমাদিত্য, আমার ধর্ম হলো তোমার কর্মের জন্য তোমাকে শাস্তি দেওয়া, আর আমার কর্ম হলো তোমাকে তোমার পতন থেকে বাঁচানো। তাই সব সময় তোমার পাশে থাকব। চন্দ্রসেন, 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 চন্দ্রসেন।
চন্দ্রসেন, চন্দ্রসেন। সেই একই কণ্ঠস্বর, সেই সাহস, সেই বীরত্ব। বিক্রমাদিত্য, আমি তোমাকে ছাড়ব না। চন্দ্রসেন, চন্দ্রসেন। কারণ তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছ, অপমানিত করেছ। বিক্রমাদিত্য, আমি তোমাকে জীবিত ছাড়ব না। বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, ও কে ছিল যে আমার রথ থামিয়ে আমাকে পথের ওপর অপমান করার সাহস দেখিয়েছে? মহারাজ, আমি খোঁজ নিয়ে দেখেছি, ও একটা পাগল ছিল। যদিও কোনো পাগলই হয়, তাহলে এক মুহূর্তের জন্য আমার কেন মনে হলো যে ও বিক্রমাদিত্যই ছিল? বিক্রমাদিত্য তো এখন উজ্জয়িনীতে আছেন, আপনি নিশ্চয়ই ভুল করছেন। আপনি ঠিকই বলেছেন মন্ত্রী, ও এখন উজ্জয়িনীতেই আছে। হ্যাঁ মহারাজ, ও আপনার রাজ্যে ঢোকার সাহস কিভাবে করবে? মন্ত্রী, এখন এটা আমার রাজ্য নেই। আমি এই রাজ্যকে যুদ্ধে হারিয়েছি, আর এই রাজ্যকে জিতেছে বিক্রমাদিত্য। আর এটা আমার রাজ্য তখনই হতে পারে যখন আমি বিক্রমাদিত্যকে মৃত্যুর মুখে পৌঁছে দেব। আরে কাকা, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আগে আমাকে তো ছাড়ো। আরে আমি তো আগেই কাকিকে মূল্য দিয়ে দিয়েছি, আগে আমার হিসাব করো যাতে আমি যেতে পারি। না না, ও তো অনেক পরে এসেছে। তুমি আগে আমার কার্ডগুলো তুলবে, আমি বলে দিচ্ছি কিন্তু। আরে ভাই, একটু অপেক্ষা করো না। ভীমা তো দুটোই হাত, এক এক করে সবাই কাট পেয়ে যাবে। 7, 8। আরে কাকি, তুমি তো এখন খুব বড় লোক হয়ে গেছো, অনেক অর্থ জমিয়ে ফেলেছো। মনে হচ্ছে নিজের মেয়ের বিয়ে খুব বড় করে দেবে তুমি। মেয়ের জন্য তুমি কোনো ছেলে খুঁজেছো নাকি? আরে এই মুখপুরি, আমি তোকে এই মুদ্রাগুলো গোনার কথা বলেছিলাম, আর তুই এখানে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছিস। যা ভেতরে, যা যা ভেতরে। আরে একটু আগে তুই কি বলছিলি? আমি বলছিলাম তোমার মেয়ের জন্য কোনো ভালো ছেলে খুঁজে না পেলে তুমি আমাকে বলো। আরে আমার নিজের পিসির ছেলে আছে, লম্বা চড়া স্বাস্থ্যবান, একদম আমাদের এই ভীমার মতো। তুই কাঠ নে আর এখান থেকে যা, নিজের কাজ কর গিয়ে। দাঁড়ো, দুধলে পড়ছে, ছেলে পেয়েছি কি পাইনি, যা এখান থেকে। আরে কাকি, তুমি তো শুধু শুধুই রেগে যাচ্ছ, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। ওম শম শনৈশ্চরায় নমঃ। মহারানী, আমি আপনাকে শনি পুজোর পুরো বৃত্তান্ত বলে দিয়েছি। এবার আপনার উপর নির্ভর করছে যা আপনি কতটা শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে পালন করতে পারেন। মহর্ষি, আপনি আমাকে যা যা বলেছেন সেই সব কিছুই আমার কাছে বেদবাক্যের মতো।
আমি সম্পূর্ণ ভক্তি আর নিষ্ঠার সাথে শনিদেবের আরাধনা করব। মহারানী, আপনি যদি চান তো এই পুজো এখানে থেকেও করতে পারেন, বা আপনার রাজ্য উজ্জয়িনীতে গিয়েও করতে পারেন। আমি তো আপনাকে বলবো আপনি উজ্জয়িনীতে ফিরে যান, কারণ ওখানে মহারাজও নেই। এই অবস্থায় আপনার উজ্জয়িনী থেকে এতদিন ধরে দূরে থাকা একেবারে উচিত হবে না। আমি আপনার সংকেত বুঝতে পেরেছি মহর্ষি। ঠিক আছে, আমি কাল সকালেই উজ্জয়িনীতে ফিরে যাব। কি খবর এনেছো? মহারানী মদন লেখা কাল সকালে রুদ্রান্তের আশ্রম থেকে বেরিয়ে উজ্জয়িনীতে ফিরে আসবেন। কিছু কি শুনলে তোমরা? হ্যাঁ মন্ত্রী মশাই। মন্ত্রী নয়, সম্রাট বলো, সম্রাট। এই উজ্জয়িনীর ভাবি সম্রাট, বুঝেছ? তাহলে তোমরা বুঝতে পেরেছ তো যে মহারানী মদন লেখা কোনো অবস্থাতেই রাজমহলে যেন ফিরতে না পারে। আর হ্যাঁ, আরো একটা কথা মনে রাখবে তোমরা, আমি সব ভুলের জন্য শুধু একটাই শাস্তি দিই, মৃত্যু। না বিক্রমাদিত্য, না মদন লেখা, এবার এই উজ্জয়িনীর সম্রাট হবে কারং। সম্রাট কারং। না, আমি এই খাবার খাবো না। আমাকে সেই খাবার দাও যা আমি রোজ খাই। এমন কথা বলো না ভীমা, তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি। সারাদিন পরিশ্রম করে যখন তুমি বাড়ি ফেরো আর শুকনো রুটি খাও, তখন আমার খুব দুঃখ হয়। কিন্তু আমি কি করব? আমার স্ত্রীর সামনে আমি একেবারেই অসহায়। দেখো, না বলো না, খেয়ে নাও। দে মা, দে। ভীমা, তুমি কোথা থেকে এসেছো? তুমি নিজের সম্বন্ধে কিছু বলো না কেন? আমি বলছি ওকে। মুখ পুরি, আজ আমি তোর পিঠের ছাল ছাড়িয়েই নেব। যা মুখে আসে তাই বলে দাও, একটু তো ভেবেচিন্তে কথা বলো। বড় মেয়েকে এইভাবে বকা একেবারেই উচিত নয়। ও বড় হয়েছে বলেই ওকে বকছি। তোমার তো কোনো চিন্তাই নেই ওর জন্য। সারা দিন দোকানে বসে শুধু ওর দিকেই তাকিয়ে থাকে। দেখো, নিজের সন্তান সম্পর্কে এইরকম কথাবার্তা ভাবতে তোমার লজ্জা করছে না? আরে লজ্জা তো তোমার একদিন হবে, যখন ও আমাদের মুখে চুনকালি মাখিয়ে কারোর সাথে পালিয়ে যাবে। আমি বলে দিচ্ছি,
1 মাসের মধ্যে কোনো একটা ভালো পাত্র খুঁজে ওর সাথে বিয়ে দাও তুমি। যদি কোনো অঘটন ঘটে না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, বুঝেছো তুমি? আশ্রমে চলো, সবাই ঘুমিয়ে পড়েছে আর মহারানীও একা আছে। এটাই ভালো সুযোগ, শেষ করে দাও ওকে। একে জানি না, কিন্তু ও তো আমাদের একাই শেষ করে দিচ্ছে। পালাও, পালাও এখান থেকে। চলো পালাও এখান থেকে। আমার এমন কেন মনে হচ্ছে? নিশ্চয়ই এই মুহূর্তে এখানে কেউ ছিল। জয় শনিদেব। আরে ও কাঠুরে, প্রথমে কাঠ কাটা শেখো, তারপর কাঠ কেটো। দাও, আমি তোমাকে কাঠ কাটা শিখিয়ে দিচ্ছি। কাঠটাকে প্রথমে ঠিক করে রাখো।
এইভাবে রাখো, তারপর কুড়ুল চালাও। আহ! এবার বুঝলে এইভাবে কাটতে হয় কাঠ। মাথায় কিছু ঢুকলো? শিপ্রা মা, আরে শিপ্রা মা, তুই কখন এলি? আপনি দেখলেন কাকা, তখনই তো এলাম। সেসব তো ঠিক আছে, কিন্তু তুই এই কুড়ুল নিয়ে কি করছিস? আপনার এই কাঠুরেকে কাঠ কাটা শেখাচ্ছিলাম। নাও, উনি তো কাঠ কাটতেই জানে না। আপনি জানেন, আমি এক কোপে এই কাঠটাকে 2 টুকরো করে দিয়েছি। খুব বকবক করিস তুই। তুই এই পাখির মতো কিচিরমিচির করা কবে ছাড়বি? যখন আপনি আমার জন্য একটা ভালো ছেলে খুঁজে এনে আমার বিয়ে দেবেন তখন। অবশ্যই করব, অবশ্যই। কাকা, এই কাঠুরেটাকে কবে রাখলেন? আরে কাঠুরিয়া নয়, এ হচ্ছে ভীমা। কিন্তু আমার তো ওর নাম কাঠুরে রাখলেই ভালো মনে হয়। এই কাঠুরে, আমি যদি তোমাকে এই নামে ডাকি কোনো অসুবিধে নেই তো? মনে হয় ওর এই নামটা পছন্দ হয়নি। আচ্ছা, ভীমা নামটাও কিন্তু খারাপ নয় না? হ্যাঁ, কাকা, আমার মাসি কোথায়? আগে তোর মুখটা একটু বন্ধ করবি, তবে তো আমি বলবো। ভেতরেই আছে ও। আরে শিপ্রা, তুই এভাবে হঠাৎ? মাসি, মাসি, আপনার কথা মনে পড়লো তাই চলে এলাম। কথায় তো তোর সাথে কেউ জিততে পারবে না। শুধু কথায় নয় মাসি, আমার কাছে তো কোনো কিছুতেই জেতা সম্ভব নয়। আর আমি তো তোমার এই কাঠুরেকেও হারিয়ে দিয়েছি। এই তুই তোর কাজ কর। আরে ভেতরে চল। মাসি, আমার ওই মিষ্টি বোনটা অলোকা কোথায়? আরে সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি, না ভেতরেও যাবি? চল। কাকা, আসুন হ্যাঁ, না। আসছি। মহর্ষি, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। উপকার কি বলছেন মহারানী? এখানে তো শনিদেবের কাছে যে কেউ আসতে পারেন। এখানে শনিদেব সবার কষ্টই দূর করেন। আমি প্রার্থনা করব যে আপনার কষ্টও দূর হয়ে যাক, আর খুব তাড়াতাড়ি মহারাজের সঙ্গে আপনার সাক্ষাৎ হোক। মহর্ষি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে শনিদেবের পুজো সম্পূর্ণ শ্রদ্ধার সাথে করতে পারি, আর আমার এই ব্রত যেন সফল হয়। আপনার উপর শনিদেবের কৃপা সর্বদাই থাকবে, কিন্তু একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এই ব্রত পালনের সময় যত দুর্যোগই আসুক না কেন মহারানী, শনিদেবের উপর বিশ্বাস আপনি কখনোই হারাবেন না। শনিদেব আপনার সমস্ত কষ্ট পুরোপুরি দূর করে দেবেন, আমার এটাই প্রার্থনা। যান মহারানী, আমার আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। জয় শনিদেব।
মহারানী মদন লেখা কোনো অবস্থাতেই যেন রাজমহলে ফিরতে না পারেন। কে তোমরা? তোমার মৃত্যু উজ্জয়িনীর রানীকে শেষ করে দাও। ধরো যেন পালাতে না পারে। কোথায় যাচ্ছ? কাঠ কাটতে? এ কি করছো তোমরা? আমি জানতে চাই আমার রাস্তা কেন আটকালে? রাস্তা তো তুমি আমাদের আটকেছো। কি বলতে চাও? হ্যাঁ তুমি। যবে থেকে তুমি হরিয়ার দোকানে এসেছো আমাদের ব্যবসা লাটে উঠতে বসেছে। কোনো গ্রাহক আমাদের দোকানে আসেই না। এক কাজ কর, তুই হরিয়াকে ছেড়ে এখান থেকে চলে যা। শোনো, এখান থেকে চলে যাও, নয়তো খুব খারাপ হবে। নয়তো কি করবে তুমি? হ্যাঁ, দেখো ভাই, রাগারাগির কোনো প্রয়োজন নেই। আমরা তোমার ভালোর জন্যই বলছি। দেখো, তুমি এটা রাখো আর এই নগরী ছেড়ে চলে যাও। আমি কিছুতেই হরিয়াকে ছেড়ে যাব না। দেখো ভাই, তোমার কাছে অর্থ থাকলে তুমি সবকিছু করতে পারবে। আমি আরো তোমায় অর্থ দিলাম, আর এখান থেকে চলে যাও। আরে পুরো 100 মুদ্রা আছে। এই মুদ্রার লোভ অন্য কাউকে দেখিও। আমি বললাম না, হরিয়াকে ছেড়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। আরে এমন কি দিয়েছে হরি কাকা তোমাকে? হরিয়া আমার মালিক। যতক্ষণ ও নিজে আমাকে না বলবে আমি কোথাও যাব না। মনে হচ্ছে হরিয়া নিজের মেয়ের সম্বন্ধ ওর সাথে পাকা করে ফেলেছে। এই, আর একটা কথা বললে এখানেই কেটে পুঁতে ফেলবো। আরে আরে, না যাওয়ার হলে তুমি যেও না। আমাদের কি, তুমি জানো আর হরি কাকা। চলো ভাই, ওর সাথে তো কথা বলাই বেকার। চলো 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 চলো। আচার্যদেব, আচার্যদেব। কি হয়েছে রাজকুমারী, তুমি এখানে? এই গুপ্তচর এসেছে রুদ্রান্দ্র ঋষির আশ্রম থেকে। বলছে যে মা ওখান থেকে বেরিয়ে গেছেন। এ তো খুবই ভালো খবর। কিন্তু আচার্যদেব, মা তো ওখান থেকে বেরিয়েছিল, কিন্তু উনি রাস্তা দিয়ে নিখোঁজ হয়ে গেছেন। এটা কি বলছো তুমি? এই দেখো, যার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি তো প্রথমেই বলেছিলাম মহারানীর সুরক্ষায় যেন কোনো খামতি না থাকে, কিন্তু কে শোনে আমার কথা? একটু ধৈর্য ধরুন বেতাল ভট্ট, সব ঠিক হয়ে যাবে। কোথায় ঠিক হচ্ছে আচার্য? মহারাজ আগেই নিরুদ্দেশ হয়েছেন, আর এখন মহারানীরও কোনো খোঁজ নেই। আমরা মহর্ষি রুদ্রান্তের আশ্রম থেকেই খবর পেলাম যে উনি সকালেই ওখান থেকে বেরিয়ে গেছেন। তারপর আমরা সমস্ত জায়গায় খুঁজলাম, কিন্তু ওনাকে কোথাও পেলাম না। আমার খুব ভয় করছে। কে জানে এই ষড়যন্ত্রটা রাজমহলেই হচ্ছে কিনা। এটা তুমি কি বলছো রাজকুমারী? ষড়যন্ত্র? আর সেটাও আবার উজ্জয়িনীতে? এমনটা কখনোই হতে পারে না। এটা সত্যি আচার্যদেব। যদি এমনটা হয়ে থাকে তবে সেই ষড়যন্ত্রকারীকে আমরা অবশ্যই খুঁজে বার করব। আচার্য, আমার জন্য কি আদেশ? বেতাল ভট্ট,
আপনি সেনাদের একটা অংশকে নিয়ে মহারানীকে খুঁজতে বেরিয়ে পড়ুন। যে আজ্ঞে, এখনই যাচ্ছি। তুমি চিন্তা করো না রাজকুমারী মঞ্জুলি। উজ্জয়িনীতে আমরা থাকতে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। মন্ত্রী কারঙ্ক, ভালো হয়েছে আপনি এসে গেছেন। এরা সবাই আমায় মেরে ফেলতে চাইছে। আপনি এক্ষুনি এদেরকে বন্দি করে ফেলুন। বন্দি করো একে। মহারানী মদন লেখা, এখন আপনি আমাদের হাতে বন্দী।